নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। গুরুকুলের মধ্যে বাংলা প্লেলিস্টে আমরা এটা নিয়ে এসেছি। এটা আজকে আমরা দেখব ইউনিফিকেশন অফ দ্য জার্মানি, জার্মানি একীকরণ। জার্মানির একীকরণ। এবার এই জার্মানি একীকরণে আমরা দেখেছি কি যখনই ফ্রান্সের বিপ্লব শেষ হয়ে গেছে, ফ্রান্সের বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তারপর কি এসছে নেপোলিয়ন 1804-এ রাজা হয় এবং তারপর নেপোলিয়ন এই পুরো ইউরোপের ওপর আক্রমণ করে এবং খুব সন্ত্রাস করেছিল। তার আগে সবার আগে আমরা জেনে নিই কি ইউরোপটা কোথায়। ইউরোপটা মাঝখানে এটা টোটাল ইউরোপের ম্যাপ। আপনারা হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না, আমি তাড়াতাড়ি করে আমি এটাকে করে দেবো। হ্যাঁ, এটা সামনে নিয়ে আসবো। এই পুরো ইউরোপের মধ্যে এই মাঝখানে হলুদ যে পার্টটা আছে সেটা হচ্ছে জার্মানি। তার মানে এদিকে ইংল্যান্ড, এদিকে ফ্রান্স, এদিকে স্পেন, এদিকে পর্তুগাল, এদিকে ইটালি, এদিকে এটা হচ্ছে পুরো মস্কো, এখানে ফিনল্যান্ড, সুইডেন, এই পাশে হচ্ছে ডেনমার্ক। হ্যাঁ, ডেনমার্ক। এই তার মানে এটাকে আমরা বলতে পারি কি এটা মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপ, হচ্ছে জার্মানি। এবার আমরা চলে আসছি জার্মানির 1815 ম্যাপ। 1815 ম্যাপ। এই 1815 ম্যাপের মধ্যে এখানে দেখুন লাল মতন একটা দাগ দেওয়া আছে। আমি এই ম্যাপটাকে আবার একবার স্ক্রিনের মধ্যে খুব বড় করে আপনারা দেখে নিন কি মাঝখানের যে পুরো দাগটা, এই পুরো দাগটা হচ্ছে জার্মানি। তার মানে জার্মানির মাঝখানে দেখুন কতগুলো দেশ হয়ে আছে। তার মানে এখানে যেটা জার্মানি দেখলেন, এই জার্মানির এখানে যে পোল্যান্ড বা নেদারল্যান্ড, এই ধরনের পোল্যান্ড নেদারল্যান্ড বলে এখানে কোনো দেশ নেই। তার মানে পোল্যান্ড নেদারল্যান্ড 1815-তে কোনো এক্সিস্ট করছিল না, এরকম টাইপের হয়। তো এখানে আর এখানে প্রায় 300 খানা, কখানা 300 খানা স্টেট আছে। এই 300 খানা স্টেটকে মিলিয়ে জার্মান ছিল তখন, মানে গ্রেটার জার্মান যেটা বলা হয়। এদের মধ্যে সব থেকে দুটো শক্তিশালী ছিল, একটা প্রুসিয়া, একটা হচ্ছে অস্ট্রিয়া। আমরা এতটা জেনে গেলাম। এবার আমি আবার নেপোলিয়নে আসছি। নেপোলিয়ন যখন রাজা হয় তখন পুরো ইউরোপের উপর বহুত আক্রমণ, ঠিক এই সময়টা বহুত আক্রমণ করা হয়। এদিকে ফ্রান্স আছে, ফ্রান্স এদিকটা পুরো এমনকি রাশিয়া পর্যন্ত ওরা চলে গিয়েছিল, রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছিল, সবার সঙ্গে ইটালির সঙ্গে পুরো জায়গাটাকে মানে পুরো ইউরোপের উপরে সন্ত্রাস, মানে একেবারে লোক ওর নাম শুনলে ভয় পেত, এমন একটা করেছিল চারিদিকে একেবারে হয়। এবার যখনই নেপোলিয়ন কি হয়, নেপোলিয়ন তো প্রথমে খুব শক্তিশালী হয়, কিন্তু আস্তে 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 1813 লিপজিং যে ওয়ার হয়েছিল, লিপজিং ওয়ারের মধ্যে খুব ওটা ব্রুটাল ওয়ার, কয়েক লাখ লোক মারা গেছিল। ওই ওয়ারের ও হেরে যায় এবং তারপর ওয়াটারলু 1815-তে ও তারপর টোটালটাই শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারপর ও আবার ফিরে এসেছিল, আমার মনে হয় 100 দিনের মতো ও রাজত্ব করেছিল, কিন্তু তারপর ওকে আবার মানে অ্যারেস্ট করে ওকে আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, মানে নির্বাসিত করা হয়। তাহলে এটা হচ্ছে নেপোলিয়নের গল্প। যখন আমরা নেপোলিয়নটা যখন আমরা পড়বো তখন ওটা আমরা দেখবো। এবার আমরা এসে যাচ্ছি জার্মানিতে। এবার যেহেতু নেপোলিয়ন এত কিছু অত্যাচার করেছিল, তো ইউরোপের বাদ বাকি যে কান্ট্রিগুলো ছিল নেপোলিয়নকে একদম দেখতে পেত না, একদম দেখতে পেত না। নেপোলিয়নকে ঘেরডাপ হতো, ওর যেন ছাওয়া যেন মারাতে চাইছিল না। এই সেন্টিমেন্টের জন্যই এইখানে ন্যাশনালিজমটা গ্রো করলো, মানে ন্যাশনালিজমের একটা ফোর্স। আফটার ফ্রেঞ্চ রেভলিউশন ন্যাশনালিজম ফোর্স অলরেডি স্টার্টেড টু দ্য হোল ইউরোপ। তার মানে এই সময়টা পুরো ন্যাশনালিজম চারিদিকেই চলছে, মানে শুধু জার্মানি না, সব জায়গায় চলছিল। এবার এখানে যখন হচ্ছে, এখানে কি কি এই তাহলে ন্যাশনালিজমের ব্যাপারে আমরা জানি কি ন্যাশনালিজম কি। ন্যাশনালিজম হচ্ছে মানে দেশকে সামনে রেখে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়াটাকেই আমরা ন্যাশনালিজমের একটা সোজা বাংলায় বলতে পারি। মানে আমাদের দেশকে প্রাধান্য দিয়ে বাদবাকি কাজগুলো করা এবং একটা দেশের সীমানার মধ্যে নিজের দেশকে বানানো এবং দেশের জন্যই কাজ করা এবং দেশকে সামনে রেখেই কাজ করা। এটা মানে এই ধরনের একটা ডেফিনেশন তো আর হয় না, তো এটা একটা ডেফিনেশন বলতে পারি। দেশকে প্রাধান্য দিয়ে যখন আমরা একটা দেশ তৈরি করি এবং দেশ বানাবার জন্য যখন আমরা মানে লড়ি, তখন ওটাকে ন্যাশনালিজম বলা হয়। তো এই ন্যাশনালিজম ফিলিং এখানে এসে গেছিল। এবার মনে করুন
নেপোলিয়ন যেহেতু এখানে অ্যাটাক করেছিল, এখানে যখন 300খানা স্টেট ছিল, তাহলে এরা অলরেডি বুঝে গেছিল যে আমরা ছোট ছোট স্টেট যেহেতু আছি, এই জন্য আমাদের উপরে আক্রমণ হচ্ছে, আর ছোট স্টেট কোনোদিন মানে কারোর জন্য ভালো না। তো আর সেই সময় তো একেবারে বাজে ছিল, তো কেন রাজাকে আবার কে এসে আবার মেরে টেরে নিয়ে চলে যাবে, মানে আক্রমণ করে দেবে। তো ও তখনই ওদের মধ্যে একটা ভাব এসে গেছিল যে আমরা এভাবে একা একা থেকে আমাদের হবে না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমাদেরকে যদি ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে অন্যরা আমাদের উপর আক্রমণ করতে পারে। তো এই ফিলিংটা অলরেডি এসে গেছিল। এবং সেই সময় যেটা আমি ফ্রেঞ্চ রেভলিউশনে বলেছিলাম যে ওখানে একটা ওখানকার যারা পোয়েট ছিল, যারা রাইটার ছিল, যারা ফিলোসফার ছিল, যারা পেন্টার ছিল, এরা খুব অ্যাক্টিভ ছিল ওই সময়। এরা মানে অনেক ধরনের জিনিস লিখতো, যে জিনিসটা আর কি ন্যাশনালিজমকে খুব ডেভেলপ করেছিল, মানে ওর ফিলিংটাকে। ন্যাশনালিজম কোনো জিনিস নয়, ন্যাশনালিজম ফিলিং, ওকে। তো ন্যাশনালিজমকে ওরা গ্রো করেছিল। তার মধ্যে আমি একটা বলে দিতে পারি কি, জোনাথন ফিলেট পিচ, উনি একটা ছিলেন, উনি বলেছিলেন, ওটার মানে হচ্ছে আর কি যে আমাদের দেশের বাউন্ডারি বানাবার আগে আমাদের ভেতরে ইন্টারনাল একটা বাউন্ডারি থাকা দরকার। ওই ইন্টারনাল বাউন্ডারিটা ভাষার হতে পারে, কালচারের হতে পারে। যদি ওটা আমরা ওই বাউন্ডারিটা যদি না বানাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা দেশ তৈরি করতে পারবো না। ইজ ভেরি গুড, ওকে। তো উনি এটা বলেছিলেন। তো মানে বাউন্ডারির ভেতরে একটা ইন্টারনাল বাউন্ডারি, কেন কি দেশ তৈরি করতে হলে বা যখনই আমরা কোনো কিছু তৈরি করি এর অনেকগুলো পার্ট হয়, কেন কি এই ন্যাশনালিজম দিয়ে আমরা একটা দেশকে তৈরিও করতে পারি, হ্যাঁ, একটা দেশকে আমরা ভাগও করতে পারি, একটা দেশকে আমরা ভাগ করতে পারি, আবার একটা দেশ দুটো দেশকে আমরা জয়েন্টও করতে পারি। যেমনি যদি অ্যাজ এক্সাম্পল যদি আমি নিই, তাহলে অটোমান এম্পায়ার থেকে গ্রিসকে আলাদা করে দেওয়া হয়েছিল, হ্যাঁ। কেন ওরা আলাদা হয়ে গিয়েছিল, কেন এটা ন্যাশনালিজমের একটা ফিলিং, মানে অটোমান এম্পায়ার থেকে গ্রিস, কেন গ্রিস একেবারে তলার দিকে, মানে একটা অনেকগুলো এ নিয়ে বাল্টিক রিজনের মধ্যে ওরা ছিল, এবং ওদের আলাদা একটা কালচার ছিল। তো ওরা ওইভাবে অটোমান এম্পায়ার থেকে ওরা সরে গিয়েছিল। এবার যদি একসঙ্গে হওয়ার জন্য, যেমনি জার্মানি আবার একসঙ্গে হবে আপনারা দেখবেন, এবং তারপরে ইতালিও পুরো একেবারে নেপোলিয়ন ওখানেও কাজ করেছিল, তো ওখানে সব ভাগ করেছিল। তো ওরাও আবার আপার সিসিলি, দ্য পোপেট, এরা সব একসঙ্গে আবার গিয়েও ওরা ওখানেও আবার একীকরণ হয়েছিল, ইউনিফিকেশন হয়েছিল। তো এভাবে করে মানে ন্যাশনালিজম দিয়ে মানে এই কাজগুলো করা যায়। তাহলে এবার আমরা এসে যাচ্ছি এখানে, যেহেতু নেপোলিয়ন ছিল, তাই জন্য নেপোলিয়ন এখানে কি করেছিল, নেপোলিয়ন একটা কনফেডারেশন বানিয়েছিল। কেন কি ও একা একা এখানে মনে করো 300খানা রাজ্য, ওর মেইন কাজটা আমি যেটা ওকে যেটা পড়ে দেখেছি, ও যেখানেই গেছে সেখানে ওখানে আক্রমণ করছে, আক্রমণ করে ওই দেশটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে নিজের কোনো ছেলেকে, যেমন স্পেনের মধ্যে নিজের ভাইকে বসিয়ে দিয়েছিল, অন্যান্য জায়গায় ওদের আত্মীয় ফাত্মীয় নিয়ে ওরা বসিয়ে দিত। তো এবার এতগুলো রাজ্যের মধ্যে কতজনকে বসাবে আত্মীয় ফাত্মীয়? তো ও কি করতো কি, ও ছোট ছোট রাজ্যগুলোকে একটা বড় রাজ্যের মধ্যে বানিয়ে নিয়ে ওখানে একজনকে বসাতো। তো এভাবে ওর একটা স্ট্র্যাটেজি ছিল। তো এখানে এতগুলোর মধ্যে ও তখন এই 300টাকে মানে ভেঙে, মানে 300টাকে জড়ো করে ওটাকে 39টা রাজ্যের মধ্যে ও নিয়ে চলে এসেছিল। তার মানে অলরেডি নেপোলিয়ন জার্মানিকে 300 থেকে 39 করে দিয়েছিল। মানে হি অলরেডি স্টার্টেড দ্য ইউনিফিকেশন অফ দ্য জার্মানি ইন দ্যাট, মানে উইদাউট নোয়িং দিস থিং, বাট অলরেডি এটা করে দিয়েছিল। তাহলে ওই সময় যে ন্যাশনাল স্পিরিটটা যেহেতু বেশি ছিল রোমান্টিসিজমের সময়, তাহলে ওই ন্যাশনাল স্পিরিটকে ওরা কি বলতো, ওরা ভল্ক বলতো। ওরা বলতো ভল্ক, এটা একটা জার্মান ওয়ার্ড, এর মানে হচ্ছে ন্যাশনাল স্পিরিট। আপনারা দেখবেন যে জার্মানিতে একটা গাড়ি আছে ভলক্সওয়াগেন, ঠিক আছে, ওই ভলক্সওয়াগেন গাড়িটা আর কি এই মানে এই ভলক্স থেকেই হয়েছিল। কেন কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার ওই ভলক্সওয়াগেনের যে গাড়ির যে কোম্পানি ছিল সেখানে গাড়ি বন্ধ করে ট্যাঙ্ক বানাচ্ছিল। তো সেই ভলক্সওয়াগেন আমার আর কি ওটা মনে পড়ে গেল। তো এটা হয়েছিল। এবার আমরা দেখবো কি, যখন এই জার্মানির যে এটা 39টা ছিল, এর মধ্যে দুখানা ছিল, একটা ক্রোশিয়া, এই উপরে যে ব্লু কালারে দেখছেন এটা ক্রোশিয়া, আর এই হলুদটা এটা হচ্ছে অস্ট্রিয়া, বহুত বড় রাজ্য ছিল। এই ক্রোশিয়া আর অস্ট্রিয়া হচ্ছে দুটো সব থেকে বড়, আর বাদ বাকিগুলো সব ছোট ছোট। তার মানে এই দুটো রাজ্যই যদি কোনোদিন এরা এক হয়, তাহলে এই দুটো রাজ্যই কিন্তু এর ওপর
এই দুটোর মধ্যে একটা রাজ্য এদের মধ্যে রাজত্ব করবে। তাহলে যখন রাজত্ব করবে তাহলে আমরা এটা জেনে নিই কি এখানে কে কে ছিল। এই যে প্রুসিয়ার যে রাজা ছিলেন উনি হচ্ছেন ফ্রেডরিক উইলিয়াম ফোর, আর এটা হচ্ছে জোসেফ, কি জোসেফ, ফ্রেঞ্চ জোসেফ, ঠিক আছে। তো এখানে উইলিয়াম ফোর, এখানে জোসেফ, এই দুজন এখানকার রাজা ছিলেন। এবার এদের মধ্যে আর একটা জিনিস আছে কি, তার আগে আমি জেনে নিই কি এখানে যখন নেপোলিয়নকে আমি আগে ওকে শেষ করে দিই। নেপোলিয়ন যখন হেরে যায় তারপরে 1815-এ কংগ্রেস অফ দ্য ভিয়েনা হয়, এবং এই কংগ্রেস অফ ভিয়েনায় ওরা ঠিক করে এই 39টা রাজ্য একসঙ্গে মিলে কাজ করবে এবং একে অপরকে সাহায্য করবে, এরকম ভাবে এটা হয়েছিল। হ্যাঁ, তো আপনি একটা ছবি দেখতে পাবেন, আমি ওটা দিয়ে দেবো, মানে খুব ফেমাস ছবি ভিয়েনা কংগ্রেসের, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা জানতে চাইবো কি এখানে কিভাবে কি হলো। তো এবার পার্সিয়াকে আগে আমরা এটা জেনে নিই কি প্রুসিয়া আর অস্ট্রিয়ার মধ্যে এদের এখানকার অবস্থা কেমন ছিল। এদের অবস্থা জানলেই আমরা আশেপাশে গুলো মোটামুটি জানতে পারবো। তাহলে আমি এর আগে বলেছিলাম কি যে কোনো জায়গার যদি অবস্থা যদি জানতে হয় তাহলে আমাদের তিনটে জিনিসকে নিয়ে জানতে হবে। একটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন, একটা হচ্ছে সোশ্যাল সিচুয়েশন অ্যান্ড ইকোনমিক্যাল সিচুয়েশন। তাহলে আমরা আগে এটা জেনে গেলাম যে পলিটিক্যাল সিচুয়েশন কি, রাজা কে ছিল। তাহলে এখানে রাজা ছিল। সামাজিক যদি আমরা যাই, সমাজে আমরা এটা বলতে পারি কি প্রুসিয়া যে ছিল এখানে প্রোটেস্ট্যান্ট ছিল, আর যেটা প্রুসিয়াতে প্রোটেস্ট্যান্ট অ্যান্ড অস্ট্রিয়াতে কি ছিল, এটা ছিল ক্যাথলিক। মানে পুরো ইউরোপের মধ্যেই খ্রিস্টানদের একটা ডমিনেশন ছিল। খ্রিস্টানরা এবারে যখন প্রোটেস্ট্যান্ট আর এরা একে অপরকে দেখতে পারতো না, এটা তো ঠিকই, কিন্তু কেন দেখতে পারতো না? তাহলে এর আগে আমি বলেছিলাম যখন ইউনিফিকেশন অফ ইংল্যান্ড পড়িয়েছিলাম, তবে আমি এটাকে আরেকটু ভেঙে দিচ্ছি কি খ্রিস্টানদের হিস্ট্রিটা ইজ নট এ গুড, ওটা হচ্ছে ব্রুটাল হিস্ট্রি। খ্রিস্টানদের পুরো এর মধ্যে বহুত মার্কাট আছে। হ্যাঁ, কেন কি ওরা ওই ধর্ম যখন হয়েছিল এবং তারপর থেকে অনেক কিছু যুদ্ধ হয়েছে, এতগুলো যুদ্ধ হয়েছে, মানে আমি আপনাকে যদি বলতে থাকি তো আমি 1 ঘন্টা বলতে পারবো কি শুধু মানে কি যুদ্ধ হয়েছিল। ক্রুসেড ফার্স্ট, ক্রুসেড সেকেন্ডে কে এসেছিল, তারপরে আরো বাকি তাদের মধ্যে আমি একটা যুদ্ধ এখন খুলে দিচ্ছি যেটা আর কি তখন হয়েছিল। ম্যারি লুথার বলে যে ছিলেন, তো উনি এদের যে যুদ্ধটা হয়েছিল 1618 থেকে নিয়ে 1648 এই সময় খ্রিস্টানদের এটা হয়েছিল, ওয়ারটা হয়েছিল। এই ওয়ারের মধ্যে এই ওয়ারটা খুব একটা ভালো ছিল না, আর এই 30 বছরের এটা ওয়ার হয়েছিল। তারপরে এটাকে রেফরমেশন বলা হয়, এবং এই ওয়ারের পর এই ওয়ার হয়েছিল, এবং এই ওয়ারটা এই জন্য হয়েছিল। তাহলে আমি এটাও বলে দিই, আর আমি চাইছি ছোটোর মধ্যে করতে যাক প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকটা আমি যদি দুটো জিনিস বলি তাহলে আপনারা বুঝতে পারেন, বাকি ভেতরে যাওয়ার দরকার নেই। কেন দুটোর মধ্যে হচ্ছে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট, এই দুটোর মধ্যে প্রোটেস্ট্যান্ট চাইছো ওরাও বাইবেলকে মানে, এরাও বাইবেলকে মানে, এরাও যিশুকে মানে, এরাও ক্রাইস্টকে মানে, সবই এক। কিন্তু যারা ক্যাথলিক ছিল তারা কে গায়, তারা পোপকেও মানে। হ্যাঁ, ওরা বলে কি পোপকে আমরা যিশুর মতনই মানে আর কি জায়গা দিই, কিন্তু প্রোটেস্ট্যান্টরা কিন্তু এটাকে বেশি খুব একটা গুরুত্ব দেয় না। তার মানে বুঝতে পারছেন, মানে এটাতে আপনারা বুঝতে পারছেন কি কেন আমারও মনে হয় যিশুর জন্য পোপ, কেন কি পোপরা তো খুব একটা ভালো কাজ করেনি এই পৃথিবীতে, এই চার্চে, এই মানে খ্রিস্টানিতে এই পোপদের জন্য যত যুদ্ধ হয়েছে, আর ফার্স্ট ক্রুসেড থেকে নিয়ে শুরু করে সেকেন্ড ক্রুসেড থেকে নিয়ে শুরু করে যতগুলো হয়েছে সব পোপদের জানে। আর ফরাসি বিপ্লবের সময় তো ফ্রান্সে তো মানে পোপদের জন্য কি হয়েছে সেটা তো মানে আমি কোনো সময় পেলে বলবো। হ্যাঁ, তো এই পৃথিবীতে যত হয়েছে এই পোপ, এই মোল্লা আর এই পণ্ডিত, মানে যারা আর কি যারা কনজারভেটিভ, মানে যারা কট্টর, এদের জন্যই যত ঝামেলা। ঠিক আছে, যাক। হ্যাঁ, তো এটা হয়েছে। তার মানে আমি এবার চলে আসছি পার্সিয়ান আর প্রুসিয়া আর অস্ট্রিয়া। তাহলে এটা হয়ে গেল সামাজিক ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার আছে সামাজিক ব্যাপার, এখানে যে সামাজিক বা অর্থনৈতিক দুটোকে মিলিয়ে আমি বলছি। এবার
প্রুসিয়া কি ছিল, এখানে লিবারেল ছিল, এটা হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে আদিকালের ধ্যান ধারণা, হ্যাঁ, গোয়ার, হ্যাঁ, আর এটা হচ্ছে প্রুসিয়া হচ্ছে লিবারেল মানে নতুন ভাবনা, নতুন চিন্তা, গ্রোথ, হ্যাঁ। তো এটা ছিল। আর একটা কি ছিল, এখানে যারা প্রুসিয়াতে ছিল এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি অলরেডি ছিল। ইন্ডাস্ট্রি থাকার জন্য কি হচ্ছে, এখানকার লোকেদের কাছে টাকা এসে গেছিল, যারা মিডল ক্লাস ছিল তাদের কাছে টাকা এসে গেছে, এবং টাকা এসে যাওয়ার পর ওখানে ফ্যাক্টরি হয়েছে, তো বিজনেসটা খুব ভালো গ্রো করছিল। কিন্তু এখানে যে অস্ট্রেলিয়ার মধ্যে এটা টোটালি বেসড অন দ্য এগ্রিকালচার বেস ছিল, চাষের উপর নির্ভর ছিল, এবং যেহেতু চাষের উপর নির্ভর তার একদম কৃষি উন্নতি হবে না, তো উন্নতির জন্য ইন্ডাস্ট্রি দরকার, তো যেটা আমাদের পশ্চিমবাংলা নেই এখন, হ্যাঁ। তো অবস্থা খারাপ আর কি, হ্যাঁ। তো এখন যে এখানে যেহেতু চাষের উপরে চাষ নিয়ে হতো, তাহলে এদের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার মানে এরা উন্নত ছিল, এখানে উন্নতিটা কম ছিল। তো এই হচ্ছে এদের ইকোনমিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল সিচুয়েশন। আমরা এটা ছেড়ে গেলাম। এবার এই যে জানার পর আমরা এটাও জেনেছি, এখানে যখন একটা জিনিস গল্পটা আমি বলে দিই, এখানে যেহেতু ইন্ডাস্ট্রি ছিল, লোকেরা চাইতো, কিন্তু এখানে যেহেতু ছোট 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 অনেকগুলো স্টেট ছিল, এই স্টেট গুলো থাকাতে কি হয় কি, এরা যখন এখানকার যারা ব্যবসায়ী ছিল তারা যখন ব্যবসা করতে যেত, তো প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ট্যাক্স ছিল। তো এইবার আলাদা আলাদা ট্যাক্স হতে কি ব্যবসায়ীদের খুব অসুবিধা হতো। তারপর ওরা ঠিক করলো কি আমরা এমন একটা ব্যবস্থা করি কি, যাতে সব রাজ্যেরই যারা ব্যবসায়ী আছে তাদের ভালো, মানে তাদের জন্য ভালো হয়, তাদের উন্নতি হয়, ব্যবসাপাতি বাড়ে। মানে সবাই এটা জানতো কি ব্যবসাপাতি বাড়লেই উন্নতিটা হবে, এবং বাকি যে সাধারণ মানুষের সবারই উন্নতি হয়। একটা জায়গায় যখন উন্নতি হয় তখন সব জায়গায় উন্নতিটা হয়। তো যাক, এটা হওয়ার পর এরা তখন একটা কমিটি বানালো, এবং কমিটি বানিয়ে একটা ঠিক করলো কি, ওটাকে বলা হয় জ্যালবেরিন, হ্যাঁ, জ্যালবেরিন বলে বানালো কি, অন্যান্য রাজ্যের মধ্যে, তার মানে উইদাউট ট্যাক্স, আমাদের এখানে যেমন জিএসটি আছে, ওয়ান কান্ট্রি ওয়ান ট্যাক্স, ঠিক ওরমই ওরা ঠিক করলো কি ওখানে কোনো ট্যাক্স থাকবে না, বা হয়তো ওরা এটা ঠিক করলো কি, তারপর কি হলো কি, এতে ব্যবসা বাণিজ্যটা ভালো হয়ে গেল, এখানে উন্নতিটা আরো বেশি হওয়া শুরু হয়ে গেল। আবার এতে আরেকটা লাভ হলো কি, যখনই লোক যাওয়া আসা করছে, এই যাওয়া আসা করাতে লোকের সঙ্গে লোকের সম্পর্কটা বাড়লো, এবং সম্পর্ক বাড়ার পর ন্যাশনালিজমটাও গ্রো করেছিল। তো এই জ্যাভেলিন যেটা হয়েছিল, এর মধ্যে 39টার মধ্যে 25 কান্ট্রি, এবার 25 স্টেট বা কান্ট্রি যাই বলুন, এরা আর কি এর মধ্যে মানে দলের মধ্যে ওরা ছিল। তো এটা হয়ে গেল, রোমান্টিসিজম হয়ে গেল, জোসেফ হয়ে গেল। এবার আমরা ভিয়েনা কংগ্রেস আমরা ছেড়ে গেলাম। এবার আমরা এতে চলে যাব। যখন ভিয়েনা কংগ্রেস হয়েছিল তখন কিন্তু একটা জিনিস ঠিক হয়েছিল কি, আমরা সবাই একসঙ্গে থাকবো, এবং অস্ট্রেলিয়া আমাদেরকে লিড করবে। কেন কি, রাজা তো একটাই হবে, রাজা তো আর 5টা হবে না। তো প্রুসিয়াকে না নিয়ে অস্ট্রিয়াকে কিং জোসেফ আর কি এই পুরো জায়গাটা করবে। কিন্তু ভিয়েনাটাও লাস্টের দিকে শেষ হয়ে গেল। তারপর এই 1848 যে রেভলিউশন হয়েছিল, সেই রেভলিউশনের মধ্যে যেটা আমি বারবার বলছি, যে ওখানকার যারা সাহিত্যিকরা ছিল এবং যারা ফিলোসফাররা ছিল, যারা বুদ্ধিজীবীরা ছিল, তারা এটার মধ্যে খুব পার্টিসিপেট করেছিল। ওরা কিন্তু কন্টিনিউ পুরো, মানে আমি যখন থেকে বলছি 1815 থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এদের পুরো পার্টিসিপেশন ছিল, এবং এরা বহুত কিছু আর কি এই রেভলিউশন বা এই মানে কি বলে ইউনিফিকেশনের জন্য এরা অনেক কাজ করেছিল। লোকের মধ্যে লোক তো ভালো ভালো লোকের কাছ থেকে শোনে, যখন একটা ভালো লোক কিছু বলে তখন এটা শোনে। তো ওদের যে পেন্টিং, ওদের যে গান, ওদের যে লেখা, ওদের পড়া, ওদের কবিতা, এটা বহুত বড় কাজ করেছিল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু তারপর যখন 48 রেভলিউশন হয়, এই 48 রেভলিউশনের সময় তারপরে ওরা ফ্র্যাঙ্কফুর্টে একটা অধিবেশন হয়, ফ্র্যাঙ্কফুর্ট অধিবেশন। সেই অধিবেশনের মধ্যে ওরা আবার আসে, এই 39টা স্টেট, এবং স্টেট এসে ওটাকে আবার ঠিক করা হয় কি, ওরা তারপর একটা মিলিত হওয়ার পর ওরা যখন আসে, তারপর ওরা ঠিক করে কি আমরা একটা কনস্টিটিউশন বানাবো, এবং ওই কনস্টিটিউশন দিয়ে দেশ চলবে। এবং দেশ চলার পর ওরা ঠিক করলো কি একজন রাজা হবে। সে রাজাটা কি হবে, এবার ওরা এখানে অস্ট্রিয়াকে ঠিক করলো না, ওরা বললো প্রুসিয়ার যে রাজা তাকেই আমরা মানবো। কেন কি এরা ততক্ষণে মানে এই যে আমি কথা বলতে বলতে অলরেডি বড়লোক হয়ে গেছে, এরা একটু শক্তিশালী হয়ে গেছে। তো এরা আর কি, যেহেতু এরা শক্তিশালী ছিল, তো লোকে এদেরকেই আর কি বললো কি এরা নাকি হবে। আমার কথা বলতে বলতে এরা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল।
এবার যখন এখানে হলো তাহলে ফ্রেডরিক উইলিয়াম IV রাজা হবেন, কিন্তু এখানে উনি রাজা হতে চাইলেন না। হ্যাঁ, উনি রাজা হতে চাইলেন না কেন? আরো কিছু লোক ছিল, তারাও আর কি চাইছিল না। কেন কি এখানে যে এই এতগুলো বাদবাকি যে স্টেটগুলো ছিল, এই স্টেটের রাজারা ভাবছে কি যদি সংবিধান তৈরি হয়ে যায় আর যদি একজন রাজা হয় তাহলে তো আমাদের রাজত্বটা তো শেষ হয়ে যাবে। তাই জন্য ওরাও আর কি অপোজ করছিল। এবং এর সঙ্গে আর একটা ব্যাপার ছিল কি এখানে যেটা ওয়েস্টার্ন আর ইস্টার্নের যে ব্যাপারটা ছিল জার্মানির মধ্যে, কি এরা প্রোটেস্ট্যান্ট ছিল, এরা ক্যাথলিক ছিল, তো সেটা নিয়ে একটা ব্যাপার ছিল। কিন্তু লাস্ট পর্যন্ত যেহেতু ফ্রেডরিক উইলিয়াম IV যেহেতু উনি রাজি হলেন না, ব্যাপারটা আবার কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টেটাও আর কি খুব একটা বেশি কাজ করলো না, ততটা বেশি গুরুত্ব পায়নি। কিন্তু তারপরে কি হলো কি ফ্রেডরিক উইলিয়াম IV ক্ষমতা থেকে সরে গেলেন। এবার গল্পটা শুরু হয়ে গেল। যেমনি এখান থেকে চলে গেলেন তো কে এলো, ওনার ভাই উইলিয়াম I এলেন। ঠিক আছে, তো এবার উইলিয়াম I আসার পর যখন উইলিয়াম I এনে উনি সবার আগে কি করলেন, উনি একজন প্রাইম মিনিস্টার তৈরি করলেন, নিযোগ করলেন, করলেন। তো যখন ওনার প্রাইম মিনিস্টার হলো, ওনার প্রাইম মিনিস্টার ছিল, এই ভদ্রলোকের নাম ভালো মতন শুনে রাখবেন, ওটোমান বিসমার্ক। ওটোমান বিসমার্ককে উনি প্রাইম মিনিস্টার করলেন। এবং ওটোমান বিসমার্ক কি ছিল, কনজারভেটিভ ছিল, জায়গাটা লিবারাল, কিন্তু ওখানকার প্রাইম মিনিস্টার কি হলো কনজারভেটিভ। তাহলে প্রবলেম আছে। এই কনজারভেটিভ প্রবলেম উনি যখন কনজারভেটিভ ছিলেন, ওনার মাথায় একদম বহুত ইন্টেলিজেন্ট লোক, খুব পলিটিক্স কাকে বলে উনি পুরো ভালো মতো জানে, এবং উনি দারুণ লোক ছিলেন। উনি আগেই এখানে ঢুকতে যেহেতু কনজারভেটিভ ছিলেন, উনি ওখানকার যে সোশ্যালিস্ট পার্টি ছিল, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দিলেন। এবার ভাবুন, আপনি একটা পার্টিকে ব্যান করতে পারেন, কিন্তু আপনি তার আদর্শটাকে কি করবেন, তার চিন্তাধারাটাকে কি করে ব্যান করবেন? সোশ্যালিস্ট তো একটা পার্টি নয়, সোশ্যালিস্ট যে একটা চিন্তাধারা, তো চিন্তাধারাকে আপনি এবার তখন দেখলেন কি এবার তো বাকি লোকেরা সব রেগে যাবে। ইনি এত ইন্টেলিজেন্ট ছিলেন, ইনি তখনই ওদেরকে তো ব্যান করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে উনি অ্যানাউন্স করলেন কি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হবে। এটা করলেন অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। তখন তো গাড়ি ছিল না, প্লেন ছিল না, কিছুই ছিল না, তাহলে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে কেন কি? তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হয়ে গেছে, ফ্যাক্টরি ওখানে চলছে, ফ্যাক্টরির অবস্থা খুব একটা ভালো ছিল না, ওখানকার সেফটি গিয়ারের অভাব ছিল, লোকে উঁচুতে কাজ করতে গিয়ে পড়ে যেত, বা অন্যান্য ভাবে যেভাবে সবকিছু চলতো তাদের অ্যাক্সিডেন্ট খুব বেশি হতো। এই জন্য তো লাস্টে কার্ল মার্কস ওটার উপরে করলেন। যাই হোক, তো অবস্থা শ্রমিকদের অবস্থা খুব খারাপ ছিল। এই শ্রমিকদের অবস্থা খারাপ থাকার জন্য এই অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা শ্রমিকদের মধ্যে একেবারে লাড্ডুর মতো কাজ করে, একেবারে পুরো লোক একেবারে হ্যাপি। ওটা হয়ে যাওয়ার পর উনি হেলথ ইন্স্যুরেন্স বের করলেন, আরো লোক হ্যাপি। কেন কি সোশ্যালিস্টদের কাজ, সোশ্যালিস্টের মানে হচ্ছে সমাজবাদী পার্টি, এই সমাজবাদী না, সমাজবাদীর মেন কাজটা হচ্ছে সমাজবাদীর কাজ হচ্ছে যে সমাজবাদীর মেন নিয়মটা, যেটা আমি সোজা বাংলায় যেটা বুঝি, কি মানুষ দেশের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা যেন একজন দুজনের বা 5 জন 10 জনের কাছে না থেকে সব মানুষের কাছে সমান ভাবে যেন পৌঁছায়, এটাই হচ্ছে সমাজবাদী কাজ। তাহলে তার মানুষের কাছে পৌঁছাবে, তাহলে মানুষকে দিতে হবে, তো উনি মানুষকে দিলেন। সমাজবাদী অ্যাকচুয়ালি উনি সমাজবাদী নয়, কিন্তু সমাজবাদী কাজটা করছেন। তাহলে আমার তো কাজ নিয়ে দরকার, আমার কি নিয়ে পার্টি নিয়ে কি হবে? তাহলে উনি পার্টি ব্যান করার পরেও কিন্তু এই জিনিসটার কোনো ইফেক্ট হয়নি। এবং উনি আর একটা কাজ করলেন, যেহেতু এখানে লিবারাল ছিল তারা কিন্তু অটোমান বিসমার্ক ইনি যখনই এলেন, ইনি যেহেতু ইন্টেলিজেন্ট ছিলেন, উনি জানেন কি ইউনিফিকেশন যদি করতে হয় আমাকে শক্ত হতে হবে। আর শক্ত কিভাবে হতে হবে? প্রথম তো অর্থনীতি, আর দ্বিতীয় হচ্ছে মিলিটারি। এই দুটো জিনিস যদি কারোর কাছে থাকে, মিলিটারি অ্যান্ড ফাইন্যান্স, অর্থনীতি ভাবে যদি আপনি স্ট্রং আর মিলিটারি ভাবে যদি স্ট্রং হন, আপনি হচ্ছেন মোটামুটি স্ট্রং, এর মধ্যে কোনো দুমত নেই। তো উনি মিলিটারিকে শক্ত করার জন্য উনি মিলিটারিকে শক্ত করতে কিভাবে হবে, কি ওর উপর খরচা করতে হবে, ওটাকে মডার্নাইজেশন করতে হবে, লোক আনতে হবে, আর্টিলারি কিনতে হবে, বন্দুক কিনতে হবে, তলোয়ার কিনতে হবে,
কামান কিনতে হবে, এইসবের জন্য পয়সা লাগবে। তো উনি এই পয়সাটা খরচা করতে চাইছিলেন, কিন্তু এখানকার যে পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের লোকেরা খুব এটা আর কি মানে সাপোর্ট করছিল না। কেন কি ওরা বলছিল ইনার প্ল্যানটা তো অনেক বড় ছিল, ওরা তো বুঝতে পারছেন, তো কাউকে বলেনি, ভেতর ভেতর প্ল্যানটা রেখেছিল। তো উনি বললেন কি আমার মিলিটারি করতে হবে। এরা তখন বারণ করলো, এরা বললো কি তুমি রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসো। তারপর বেশি ওনাকে কোনো গুরুত্ব দিত না পার্লামেন্টকে, অটোমান বিসমার্ক। তো এবার এটা হওয়ার পর তারপরে উনি তাও লোকের কাছ থেকে মানে ট্যাক্স নিয়ে আর কি উনি আলাদাভাবেই আর কি মিলিটারিকে নিজের ক্ষমতায় উনি তৈরি করেছিলেন। ঠিক আছে, তো এটা এখানে হয়ে গেল। সরি, তারপরে এটা হয়ে যাওয়ার পর কিন্তু এদের মধ্যে এখনো কিন্তু তিক্ততাটা রয়েছে। এবার এখানে তিক্ততা থাকার পর যখন এই জিনিসটা হতে হতে অনেকদিন আরো কিছুদিন এগোলো, তারপর বিসমার্কের যখন সৈন্য তৈরি হয়ে গেল, মোটামুটি স্ট্রং হয়ে গেল, তখন আর একটা জিনিস বললো যে ফ্রান্সে তখন কিন্তু রাজা ছিল, ফ্রান্সের রাজা ছিল নেপোলিয়ন 3। ঠিক আছে, নেপোলিয়ন 3 তখন ওখানকার রাজা। তো এও যেহেতু এদেরকে দেখতে পারতো না, এরাও এদেরকে দেখতে পারতো না, এই সবসময় প্ল্যান করতে কি করে এদেরকে করবো। কিন্তু ততক্ষণে বিসমার্ক তো অলরেডি স্ট্রং হয়ে গেছে, এই চাইছিল কি অস্ট্রেলিয়া একটা বড় রাজ্য ছিল, হ্যাঁ, কিন্তু তার উপর একটা কি করবে না এরকম ভাবছিল। তখন রুশিয়া আর অস্ট্রেলিয়া কি করলো, এরা ভাবলো কি করে আমরা এবারে এক করবো। কিন্তু বিসমার্ক ভাবছে যদি সব রাজ্যগুলোকে যদি আমি নিয়ে নিই, যদি এদিক থেকে রাশিয়া এটাকে না মানে বা ফ্রান্স এটাকে না মানে বা ইংল্যান্ড একে না মানে, কেন কি এদের তো একটা কোয়ালিশন আগেই হয়েছিল, এই কোয়ালিশনটা তো আগে হয়েছিল। হ্যাঁ, তো এ তখন ভাবলো কি ঠিক আছে, এরা বললো আমাদের এদিকে অ্যাটাক করা হচ্ছে, আগে এদিকে অ্যাটাক করে দিই। এদিকে এটা হচ্ছে ডেনমার্ক, এই ডেনমার্কের মধ্যে এখানে ছোট এই এরিয়াটা যে উপরের যে এই তলার দিকে মানে ডেনমার্কের এই তলার যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আর কি জার্মান স্পিকিং পিপল, মানে এখানে জার্মানি ভাষা আর কি লোকে বলে। তো ফিচ কি বলেছিল কি যদি আপনাকে বাউন্ডারি বানাতে হয় তাহলে ভেতরে বাউন্ডারিটা আগে বানাতে হবে, তার মানে ভেতরে বাউন্ডারিটা ভাষা দিয়েও এবং কালচার দিয়ে হতে পারে। যেহেতু এখানে ভাষাটা এটা ছিল, উনি আগে ভেতরে বাউন্ডারিটা বানাবার জন্য আমি এনাকে সঙ্গে এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে জার্মান পিপল ছিল, জার্মান স্পিকিং পিপল ছিল, তাদেরকে অস্ট্রেলিয়া আর এরা একসঙ্গে মিলে এখানে করলো, যুদ্ধ করলো, এবং এরা ঠিক করলো কি আমরা যুদ্ধ করবো, যুদ্ধ করে আমরা এই দুটোকে ভাগ করে নেবো। তো এখানে যেটা ছিল এটা সাউথ সেজউইন ছিল, এটা হোস্টেন ছিল, সেজউইন আর হোস্টেন। সেজউইন হোস্টেনকে এটা খুব তাড়াতাড়ি মনে হয় 10-12 দিনের মধ্যে হয়তো মানে এখানে কি সৈন্য বহুত স্ট্রং হয়ে গেছিল, এরা নিয়ে নেওয়ার পর হোস্টেনকে অস্ট্রেলিয়া নিয়ে নিল, না হোস্টেনকে প্রুসিয়া নিয়ে নিল, সেজউইনকে অস্ট্রেলিয়া নিয়ে নিল, এবং এরা এখানে ভাগ করে নিল। এই ভাগ করার পর এভাবে চলছিল। কিন্তু তারপর যেহেতু বিসমার্কের প্ল্যান বহুত বড় ছিল, তো রুশিয়া অস্ট্রেলিয়ার উপর আক্রমণ করেছিল। তার মানে এই সময়টা 3খানা ওয়ার হয়েছিল। এই 3খানা ওয়ার 7 বছর, এটাকে 7 ইয়ার্স অফ ওয়ার বলা হয়। এই 7 বছরে 3খানা ওয়ার। তার মানে প্রথম ওয়ারটা হয়ে গেল ডেনমার্ক, তারপর রুশিয়া অস্ট্রেলিয়ার উপর অ্যাটাক করলো, এবং যখন অ্যাটাক করলো তখন রুশিয়া তো খুব তাড়াতাড়ি হেরে গেল, এবং এ ভাবছিল কি এরা যুদ্ধ করতে করতে যখন উইক হয়ে যাবে তখন এই আক্রমণ করবে। কিন্তু তার আগেই ব্যাপারটা এরা এত তাড়াতাড়ি মানে রুশিয়া বিসমার্ক মিলিটারিকে এত স্ট্রং বানিয়েছিল যে খুব তাড়াতাড়ি এটাকে জিতে নিল। জিতে নেওয়ার পর পুরো এখন জার্মানিটাই মানে একটা জার্মানি হয়ে গেল। আর রাজা কি হলো উইলিয়াম I, এবং তার প্রাইম মিনিস্টার অটোমান বিসমার্ক। তাহলে এটা হয়ে গেল। এটা যখনই হয়ে গেল তারপর ফ্রান্সের সঙ্গে যুদ্ধটা হয়। এটা তৃতীয় যুদ্ধ, মানে 7 বছরের মধ্যে এটা তৃতীয় যুদ্ধ। কিন্তু এখানে একটা গল্প আছে, একটা বড় আছে, আমি বলছি না। দাও এখানে স্পেন যেটা আছে, স্পেনের ঠিক সেই সময়টা স্পেনের মধ্যে একটা অটোক্র্যাট মানে স্বৈরতান্ত্রিক একজন রাজা ছিল, কিন্তু ওখানে বিদ্রোহ হওয়ার পর এই রাজাটাকে বের করে দেয়, আর এই জায়গাটা এমপি হয়ে যায়। এখানে কোনো রাজা ছিল না তখন, এখানে রাজা ছিল না তখন। এরা ভাবছিল কি কেউ না কেউ এখান থেকে এসে এটাকে করবে নেবে। তখন বিসমার্ক আর কি চাইছিল কি এখানে জার্মানি থেকে কাউকে বসাতে, আবার রাশিয়ারও কেউ এখানে বসতো, এরকম ভাবে একটা কথা হচ্ছিল। কিন্তু ততক্ষণে এটা হওয়ার পর সেই সময় একটা ডিপ্লোম্যাটিক একটা প্রবলেম হয়ে গেছিল, যে এইসব করার পর তখন ফ্রান্সের যে ডিপ্লোম্যাট ছিল তাকে আর কি অপমান করা হয়েছিল। ওটার উপর দিয়ে রেগে এতে একটা চাইছিল কি একটা আক্রমণ করবো, কিন্তু ওই ছুতোতে ফ্রান্স
জার্মানির উপর আক্রমণ করে দেয় এবং জার্মানি এদের উপর আক্রমণ করে। এই দুটো আক্রমণের পর, এই যুদ্ধের পর খুব তাড়াতাড়ি জার্মানি ফ্রান্সকে হারিয়ে দেয় এবং এত বাজেভাবে হারায় যে ফ্রান্স জীবনে কোনোদিন আজ পর্যন্ত মানে ওটাকে ভুলতে পারেনি। জার্মানি ফ্রান্সকে হারিয়ে দেয় এবং হারিয়ে দেওয়ার পর নেপোলিয়ন থ্রি, একটা ফটো দেখবেন, আমি এখন একটা ফটো দেবো, সেই ফটোটার মধ্যে নেপোলিয়ন থ্রি এভাবে মাথা নিচু করে বসে আছে আর কি বিসমার্কের সামনে। তো ওখানে ওটা আমি নেব, ওটা নিয়ে আপনাকে দেবো। তারপরে এখানে হওয়ার পর তারপরে এবং যুদ্ধর শেষে ফ্রান্স জার্মানিকে 5 বিলিয়ন ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক হচ্ছে ফ্রান্সের টাকা, তো টাকার নাম আর কি, তো 5 বিলিয়ন ফ্র্যাঙ্ক জার্মানিকে দিয়েছিল। হেরেও গেছিল এবং এদের একটা ছোট একটা জায়গা ছিল, সেই জায়গাটাও নিয়ে নিয়েছিল এবং এইভাবে করে খুব মানে অপদস্থ হয়েছিল এরা। এবং তারপর যখন উইলিয়াম ওয়ান আর বিসমার্ক যখন ফ্রান্সে ঢোকে প্যারিসে গেছিল এবং প্যারিসে না করে এরা যে মানে চেঞ্জ হয় না, মানে ওটা ভার্সাইলে, মানে কোন ভার্সাইল, সে লুই 14 সেটা বানিয়েছিল বিশাল একটা যে ভার্সাইল প্যালেস, সেই প্যালেসের মধ্যে হল অফ মিরর একটা যে বড় জায়গা, আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এখন, হল অফ মিরর মানে একেবারে পুরো মানে সোনার মতন একটা মিরর দিয়ে মানে সব বাইরের বেলজিয়াম সব ছিল মিরর, বিউটিফুল। তো সেই হল অফ মিররে ওরা গিয়ে ওখানে সবকিছু হয়, তারও একটা ফটো আছে, সেটাও আমি দিয়ে দেবো। তারপর এই জিনিসটা খুব অবস্থ হয় আর এখনো পর্যন্ত, তার মানে আপনারা বুঝতে পারছেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে ঘটনাটা ঘটেছিল তার যে সিটটা, বীজটা এই যুদ্ধ থেকে শুরু হয়েছিল। মানে জার্মানির সঙ্গে ফ্রান্সের যে তিক্ততা, এটা এখান থেকেই আরম্ভ হয়ে গেছিল এবং এইটা হওয়ার পর এদের মধ্যে তিক্ততা কন্টিনিউ চলে। 1871-এ জার্মানি পুরো ইউনিফিকেশন হয়ে যায়। জার্মানি ইউনিফাইড হয়ে যায় এই যুদ্ধটার পর এবং তারপর এদের মধ্যে তিক্ততা থাকে এবং তারপর আমি এটা বলে দিই যে 1890 পর্যন্ত আর কি অটোমান বিসমার্ক এখানকার জার্মানির চ্যান্সেলর ছিলেন। তো সেহেতু ইনি একটা গ্রেট ম্যান, মানে এনার ব্যাপারে এনার যদি জীবনী পড়া যায় তো অনেক কিছু শেখার আছে। ইনি এটাই বলতেন যে রিয়েল পলিটিক্স মানে কি ওই আদর্শ ফাদর্শ চলবে না, যেটা দরকার সেটা করতে হবে, আর থিওরি চলবে না, প্র্যাকটিক্যালে কাজ করতে হবে। ও থিওরি কি বলছে আমাদের দরকার নেই, প্র্যাকটিক্যালি যদি কাজ হয় তাহলে কাজ হবে। দিস ইজ দ্য ম্যান, দ্য অটোমান বিসমার্ক ইজ এ নাইস পারসন। হ্যাঁ, তো এটার কাছে অনেক কিছু শেখার আছে। আমি মোটামুটি এটা হয়ে গেল, কিন্তু লাস্ট এটা বলে দিই, এদের যে তিক্ততা চলেছিল এবং যে জায়গাটা ওরা নিয়ে নিয়েছিল জার্মানি এই যুদ্ধের সময়, অল্প যে জায়গাটায়, সেটাকে এরা ব্ল্যাক স্পট বলতো এবং এটা স্কুলে এটাকে শেখানো হতো। একটা পেন্টিং আছে, স্কুলে মাস্টার শেখাচ্ছে বাচ্চাদেরকে কি এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক স্পট, এই ব্ল্যাক স্পটটাকে তোমরা কোনোদিন ভুলবে না বলে আর কি লোকের মধ্যে, মানে এটা মানে তার মানেটা হচ্ছে কি এদের মধ্যে মানে এরা কোনোদিন ওই ব্ল্যাক স্পটটাকে বা ওই হিউমিলিয়েশনকে, ওই অপদস্থ যেটা হয়েছিল ফ্রান্স, এটা মানে এটা কোনোদিন ওরা ভোলেনি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল ইউনিফিকেশন অফ জার্মানি। এরপর আমরা পড়বো ইউনিফিকেশন অফ ইটালি ইউনিফিকেশনের সময় আমি কিন্তু একেবারে প্রথমটা যেমনি এখানেও যেমনি আমি ফরাসি বিপ্লব থেকে আমি স্টার্ট করলাম পুরো জার্মানি এখান পর্যন্ত, মানে আমি একেবারে 1889 থেকে নিয়ে একেবারে আমি এখান পর্যন্ত 1871 পর্যন্ত এলাম এবং 90 পর্যন্ত। ঠিক ওখানে আরো কয়েক হাজার বছর একটু পিছিয়ে যাবো আমরা। রোমান সাম্রাজ্য থেকে আমরা পুরো ইটালিটাকে দেখবো, কেন কি ইটালিতেই রোমান সাম্রাজ্যটা স্টার্ট হয়েছিল। সেহেতু এতক্ষণ আপনারা এটা শুনলেন, আশা করি আমি পুরো ভালো মতন বুঝিয়েছি। আর এরকমই গল্পের মতন পুরো ইতিহাসকে বোঝার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটাকে আপনারা টিপে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে একেবারে সরাসরি পৌঁছে যায়। আর আশা করব আবার খুব শীঘ্রই ইটালিয়ানটাকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আপলোড করবো। নমস্কার।